কি তাদের আসল লক্ষ্য যে এই আর্যিকর কাণ্ডটিকে সমূলে বিনাশ করে এটা একেবারে শেষ করে দেওয়ার জন্য, কবরে পাঠিয়ে দেওয়ার জন্য সঞ্জয় রায়কে একবার লটকে দাও, তাহলে আর কোনো প্রমাণই থাকলো না, কোনো মিসিং লিঙ্ক থাকলো না। পশ্চিমবঙ্গে কি গণতন্ত্রের যে মূল কাঠামো, বাক স্বাধীনতা, সে চলে গেছে নাকি? সংবিধানের 19 ধারাটা কি পশ্চিমবঙ্গে আর বলবৎ নেই এখন? এর লোকসভা নির্বাচনের ফলাফলও দেখাচ্ছে যে উত্তরবঙ্গের মনে বিজেপি এবং মন থেকে উড়ে গেছে তৃণমূল কংগ্রেস। সেখান থেকে যাচ্ছে, সেটা হলো কুণাল ঘোষ। তিনি অভয়ের বাবা মাকে বলেছেন চক্রান্তকারীদের মুখপাত্র। এর আগেও আমরা দেখেছিলাম ফিরাদ হাকিম বলেছেন যে রাজনীতি করছেন, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করছেন বারবার অভয়ের বাবা মা। কী বলবেন এই বিষয়ে? পশ্চিমবঙ্গে কি সংবিধান এখন আর কার্যকর হয় না নাকি? পশ্চিমবঙ্গে কি গণতন্ত্রের যে মূল কাঠামো, বাক স্বাধীনতা, সে চলে গেছে নাকি? সংবিধানের 19 ধারাটা কি পশ্চিমবঙ্গে আর বলবৎ নেই এখন? যে মুখ্যমন্ত্রী একবার কারোর ফাঁসি চেয়েছেন বলে রাজ্যের 10 কোটি মানুষকে বলতে হবে অভয়ার বা তিলোত্তমার ফাঁসি চায়? এ কোন রাজ্যে আমরা বাস করছি? অভয়ার মা বাবার ফাঁসির দাবি হোক বা মৃত্যু কারাদণ্ড হোক বা অন্য যে কোনো কথা, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার আছে। কিন্তু তৃণমূলের মুখপাত্র, তৃণমূলের নেতা মন্ত্রীদের দ্রুত সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার পেছনে আমাদের তো আরও বড় ষড়যন্ত্রের কথা মনে হচ্ছে। তার কারণ অভয়ার মা বাবা প্রসিকিউশন উইটনেসে সাক্ষ্য গ্রহণের সময় দাঁড়িয়ে বলেছেন যে কিভাবে টালা থানা তাদেরকে জোর করে ভুল বুঝিয়ে দ্বিতীয় পোস্টমর্টম করতে দেয়নি, কিভাবে তাদের সঙ্গে দেহ না দেওয়ার ফলে স্থানীয় বিধায়ক, স্থানীয় কাউন্সিলরের হাতে অভয়ার দেহ তুলে দেওয়া হয়েছিল, দ্রুত কিভাবে সেই দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছিল। বুঝতেই পারেননি অভয়ার মা বাবা যে পোস্টমর্টম ডোমে করছে, তারা জানতেই পারেননি যে ডোমই হচ্ছে ফরেন্সিক এভিডেন্স কালেক্ট করছে। তারা বুঝতেই পারেনি যে এর ফলে যে যে অনিষ্ট হলো, তার ফলে পরবর্তীকালে তদন্তকারী সংস্থার হাতে যে নমুনাগুলি গেল তাতে প্রমাণই হওয়ার দুরূহ হয়ে গেল যে সেখানে একজন ছিল, দুজন ছিল, তিনজন ছিল না, চারজন ছিল। তাই অভয়ার মা বাবা বুঝতে পারছেন এখনো পর্যন্ত এই পুরো ঘটনা, যা তারা চাইছেন যে শেষ পর্যন্ত এর বিচার হোক এবং বড় মাথা ধরা পড়ুক, বৃহত্তর ষড়যন্ত্র সামনে আসুক। এই বৃহত্তর ষড়যন্ত্র সামনে আসতে গেলে এখনো পর্যন্ত মিসিং লিঙ্ক শুধুমাত্র সঞ্জয় রায়। বিচারক তো তার যাবজ্জীবন, আমৃত্যু যাবজ্জীবনের কথা বলেই দিয়েছেন। এরপর হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, তারা বিচার করবেন। হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বিচারক হয়ে সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুলিয়ে দিতে চাইছেন কেন? তাহলে কি তাদের আসল লক্ষ্য যে এই আর্যিকর কাণ্ডটিকে সমূলে বিনাশ করে এটা একেবারে শেষ করে দেওয়ার জন্য, কবরে পাঠিয়ে দেওয়ার জন্য সঞ্জয় রায়কে একবার লটকে দাও, তাহলে আর কোনো প্রমাণই থাকলো না, কোনো মিসিং লিঙ্ক থাকলো না, এরপর যতই চিৎকার করো বিচার অধরাই থেকে যাবে। দাদা, প্রতি বছর আমরা দেখেছি যে বিশ্ববঙ্গ বাণিজ্যিক সম্মেলন হয়। এবছরও ফেব্রুয়ারি মাসে 2টি দিনকে নির্ধারণ করা হয়েছে যে 2টি দিনে বিশ্ববঙ্গ বাণিজ্যিক সম্মেলন হবে। তাহলে 26 বিধানসভা রয়েছে, তার আগে কি সত্যি নতুন শিল্প আসতে চলেছে রাজ্যে? দেখুন, বিশ্ববঙ্গ সার্কাস এবারও 5-6 ফেব্রুয়ারি হবে বলে আমরা শুনলাম, কিন্তু মাননীয়াকে আমাদের প্রশ্ন যে আজ উৎকর্ষ ওড়িশার সম্মেলন প্রধানমন্ত্রী উদ্বোধন করতে গেছেন। সেই উৎকর্ষ ওড়িশার সম্মেলনে সজ্জন জিন্দাল ঘোষণা করেছেন পস্কোকে সঙ্গে নিয়ে উড়িষ্যাতে 65,000 কোটি টাকা বিনিয়োগ করবেন কেওনঝড়ে ইস্পাত কারখানা করতে গিয়ে। 2008 সালে এই শালবনীতেই জিন্দালরা এসেছিল শিল্প কারখানা, 4,000 একর জমি নিয়ে শিল্প তালুকের মধ্যে ইস্পাত কারখানা, ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট করার কথা, যেখানে মাইন বিস্ফোরণ হয়েছিল। কিন্তু তারপরে এত বছর কেটে গেল, ক্ষমতা এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জিন্দালরা ঘুরেও তাকাননি, নামকেও আসতে একটি সিমেন্ট কারখানা করেছেন, জমিও ছাড়েননি। ইস্পাত কারখানাটি টাটার পর, টাটাতে যেমন ন্যানো কারখানা টাটা থেকে চলে গেছিল সানন্দে, জিন্দালরা আজকে উড়িষ্যায় ঘোষণা করার পর আরও একটি বড় ক্যাপিটাল অফ ফ্লাইট অফ দ্য ক্যাপিটাল হয়ে গেল, বা পুঁজি বা লগ্নি বাইরে চলে গেল। সেটি হলো জিন্দালদের ইস্পাত কারখানা চলে গেল উড়িষ্যায়, এবং উড়িষ্যায় ডাবল ইঞ্জিন সরকার হয়েছে। 30 বছর পর পস্কো আবার উড়িষ্যায় ফিরছে, জিন্দাল আর পস্কো মিলে একসাথে বড় ইস্পাত কারখানা তৈরি করবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প সম্মেলনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাখ্যা দিতে হবে যে কেন টাটারা চলে গেছিল, কেন জিন্দালরা আর ফিরে এলো না, এবং গত 7টি শিল্প সম্মেলনে যে পরিমাণ মৌ স্বাক্ষরিত হয়েছে, আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাক্ষরিত মৌয়ের কত শতাংশ বাস্তবায়িত হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করুন।
দাদা, আমরা দেখলাম যে বছরের শুরুতে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর, এবং সেখানেই জন বার্লা তিনি বললেন যে যদি সুযোগ পান মুখ্যমন্ত্রীর সাথে সমাজসেবায় তিনি কাজ করতে চাইছেন। তাহলে কোথাও কি উত্তরবঙ্গতে বিজেপির ফাটল ধরতে শুরু হয়েছে? যদি ফাটল ধরে তাহলে বিধানসভা নির্বাচন, উত্তরবঙ্গের লোকসভা নির্বাচনের ফলাফলও দেখাচ্ছে যে উত্তরবঙ্গের মনে বিজেপি এবং মন থেকে উড়ে গেছে তৃণমূল কংগ্রেস। এই জন বার্লাকে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত বলেছিলেন। তৃণমূল কংগ্রেস জন বার্লার বাড়িটিকে দেখিয়ে বলেছিল যে বেআইনি নির্মাণ, জোর করে চা শ্রমিকদের দখল করা জমিতে এই বাড়ি বানানো হয়েছে। আশা করব মুখ্যমন্ত্রী এবং তার তৃণমূল কংগ্রেস এখন ব্যাখ্যা নিশ্চয়ই দেবেন যে জন বার্লার যদি ওই বাড়ি বেআইনি নির্মাণ হয়ে থাকে তাহলে নির্মাণ বৈধতা পেল কী করে, জন বার্লা কিভাবে স্বোপার্জিত অর্থে ওই বাড়ি নির্মাণ করেছিলেন, এবং জন বার্লা যদি সত্যিকারেই দুর্নীতিগ্রস্ত হন যা তৃণমূল কংগ্রেস বলেছিলেন, তাহলে এখন ওয়াশিং মেশিন কে হচ্ছে? তৃণমূল কংগ্রেস, যা তারা প্রায়শই বলে থাকে যে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া মানেই জন বার্লা ওয়াশিং মেশিনে ঢুকে সাদা ধবধবে বার্লা হয়ে গেলেন। দাদা, সিউড়িতে আজও দেখা গেল যে উত্তপ্ত পরিস্থিতি, জমি বিবাদকে কেন্দ্র করে ধারালো অস্ত্র, সেখানে আগ্নেয়াস্ত্র বের করে আইসিকে কলার ধরে মারধরের ঘটনা। সিউড়ির ঘটনায় বলছে রাজ্যে শাসকের আইন চলে, আইনের শাসন নেই। এবং সিউড়ির ঘটনাতে আমরা দেখলাম যে স্থানীয় থানার আইসিকে কলার ধরছে আনসারি ব্রাদার্স। এই দিকে দিকে আনসারি ব্রাদার্সদের দাপটে যা মুখ্যমন্ত্রী আদর করে যাদের দুধেল গায়ে বলেন যে লাথি খাবো কারণ দুধ দেয়, এখন এই দুধ তাদের বিষ দুধে পরিণত হয়েছে। আর মুখ্যমন্ত্রী ছাদের যে পেয়াদা, সেই পেয়াদাদের উপর চড়াও হয়েছে দুধেল গায়ে। তাই শুধু সিউড়ি না, সিউড়ি, মালদা, ভাঙড়, মেটিয়াবুরুজ, ডায়মন্ড হারবার, কোচবিহার, শীতলকুচি, ইসলামপুর, সর্বত্র একই ঘটনা। সর্বত্র পুলিশ আক্রমণের শিকার। পুলিশকে এখন এনকাউন্টার পর্যন্ত করতে হচ্ছে নিজেদের মান ইজ্জত বজায় রাখার জন্য। কিন্তু একটা জিনিস স্পষ্ট, এ রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো বস্তুটি আর বেঁচে নেই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।